আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একবার এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে তো আমরা বিভিন্ন রকম সমস্যা নিয়ে কথা বলে থাকি, তেমন আজকেও কিন্তু তার অন্যথা হবে না। আজকেও আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। যেহেতু সামনে পুজো আসছে, শুধুমাত্র পুজো বলে নয়, আমাদের দেখবেন ওয়েদার যখন চেঞ্জ হয়, ওয়েদার চেঞ্জের সময় কিন্তু আমাদের অনেক রকম এফেক্ট পড়ে। সেটা আমাদের হেয়ারের ওপর এফেক্ট পড়ে, আমাদের স্কিনের ওপর এফেক্ট পড়ে। আর সবসময় জরুরি যেটা হয় আমাদের স্কিনটাকে ভালো রাখার, স্কিনটাকে হেলদি রাখার, স্কিন হেয়ার এই সমস্ত কিছুকে ভালো রাখার। যেমন আমাদের ইন্টারনালভাবে ভালো রাখতে হয়। স্কিনের যত্ন নেওয়া মানে কিন্তু শুধু মানে বাহ্যিকভাবে যত্ন নিলে চলবে না, ইন্টারনালভাবেও কিন্তু যত্নটা নিতে হবে, মানে ভেতর থেকেও স্কিনের যত্নটা নিতে হবে। এবং সেটা করলে কিন্তু তবে আমার বাইরে থেকে স্কিনটা যেটা বলে গ্লো করা বলে, উজ্জ্বল বলে এবং স্কিনটা স্মুথ থাকে, সেইগুলো কিন্তু হবে। শুধুমাত্র বাহ্যিকভাবে আমি ক্রিম মাখলাম বা লোশন মাখলাম বা ফ্রেশ ওয়াশ ইউজ করলাম, শুধু সেটাতেই যেমন স্কিনটা সুন্দর হয়ে যাবে, একদমই তাই নয়। আমার খাওয়া দাওয়া ঠিক করতে হবে, জল পান ঠিক করে করতে হবে, অনেক কিছু ব্যাপার থাকে। তো এই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা রাখবো। স্কিনের যদি আপনার কোনো যদি পার্সোনালি কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই আজকে অনুষ্ঠানে আপনি আসতেই পারেন ডাক্তারবাবুর সাথে আলোচনা করতে। এছাড়াও স্কিন ছাড়াও আপনার যাবতীয় অন্য যদি কোনো সমস্যা থাকে শারীরিক, অবশ্যই আপনি এটা জানেন, এটা লাইভ ফোনিং অনুষ্ঠান, আপনি অনুষ্ঠানে আসতে পারেন আপনার সমস্যাটা নিয়ে। দেখুন আপনার টিভি স্ক্রিনে দুটো ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, ওই দুটো নাম্বারে কল করে আপনি ডাক্তারবাবুর সাথে সরাসরি কথা বলতে পারেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার অভিজ্ঞ চিকিৎসক, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আজকে আমরা স্কিন ডিজিজ নিয়ে কথা বলছি, স্কিনের বিভিন্ন রকম সমস্যা নিয়ে কথা বলছি। যেহেতু সামনে পুজো আসছে, তা একটু পুজোটা মাথায় রেখে আমরা কথায় বলবো। সেটা হচ্ছে স্কিনের প্রথম প্রবলেম আমরা যেটা হয়, যে আমরা ফেসটাকে আমরা সবার আগে লক্ষ্য করি। একটা মানুষের সামনে গিয়ে দাঁড়ালে সবার আগে যেটা হয়, আমাদের লক্ষ্যটা কিন্তু ফেসের ওপর পড়ে। তো ফেসটা যদি আমাদের ভালো না থাকে, স্মুথ না থাকে, সেটা যদি সুন্দর না থাকে, আমাদের নিজেদের কোথাও একটা কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যায়। যে আমরা কিন্তু মনে মনে ভাবতে থাকি যে আমাকে দেখতে বোধহয় ভালো লাগছে না, আমার স্কিনটা ঠিক নেই, কেমন একটা লাগছে, বা সামনের জনকে দেখতে কত ভালো লাগছে, স্মার্ট লাগছে, এটা আমাদের মাথায় আসে। সেই কারণে আমি বলবো যে আমাদের ডাক্তারবাবু, আমাদের ফেসের স্কিনে যেটা হয় যে কালো স্পট, তারপরে চোখের তলায় যে ডার্ক সার্কেলস, তারপরে স্কিনটা অনেকের আছে অল্প বয়সে কুঁচকে যাওয়া, এইগুলো কেন হয়? দেখুন, সবগুলোরই আলাদা আলাদা কারণ থাকে, একটা একটা করে বলি তাহলে সুবিধা হবে। প্রথমে আসি যে কালো দাগ, যে আমাদের কালো দাগগুলো মুখের মধ্যে সাধারণভাবে আমরা যেটা দেখতে পাই, যে গালের ওপরে, নাকের ওপরে, ভুরুর ওপরে কিছু কিছু জায়গায় ছোপ ছোপ কালো দাগ পড়ে যায়। এই কালো দাগগুলোকে আমাদের বলা হয় যে মেচেদা। মেচেদা যেটা আমরা যদি আমাদের মেডিকেল টার্মে বলি মেলাসমা বলা হয়। এবার এই মেচেদাগুলোর হওয়ার কিছু কিছু কারণ আছে। দেখবেন এই মেচেদাগুলো বিশেষ করে হয় ধরুন 35-40-এর পর থেকে মেয়েদের বেশি হয়, এবং আপ টু দেখা যাচ্ছে 50-60 বছর অবধি এইগুলো যারা বয়স আছে তাদের হচ্ছে। এর একটা প্রধান কারণ হচ্ছে যে হরমোনাল ইমব্যালেন্স। আমাদের যে মহিলাদের বিভিন্ন হরমোন থাকে, সেই হরমোনগুলো বিভিন্ন সময় কিন্তু গন্ডগোল করতে পারে। হরমোন বা স্ট্রেস হরমোন বলা হয়, সেগুলোর থেকে দেখা যাচ্ছে এই কালো দাগগুলো আসতে পারে। এটা গেলাম আমি মেচেদার কথা। তারপরে আপনি আরেকটা যেটা বললেন সেটা হচ্ছে যে চোখের নিচে আন্ডার আই ডার্ক সার্কেল। দেখুন, আন্ডার আই ডার্ক সার্কেলের প্রথম যেটা সবচেয়ে বেশি দেখা যায় যে তার মধ্যে পুষ্টির ঘাটতি। পুষ্টির ঘাটতি কেমন? দেখা যাচ্ছে যে সে যে খাদ্য খাবারগুলো খাচ্ছে, হয় দেখা যাচ্ছে অতিরিক্ত মাত্রায় কম খাদ্য খাবার খাচ্ছে, যার জন্য সমস্যাটা দেখা যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে খাদ্য খাবারগুলো খাচ্ছে তার মধ্যে শরীরের জন্য উপযুক্ত যে জিনিসগুলো সেগুলো হয়তো সবগুলো নেই। যেখানে হিমোগ্লোবিনের সমস্যা হয়, সেই জায়গায় দেখা যায় যে সেই ব্যক্তির কিন্তু দেখা যাবে খুব দুর্বলতা থাকবে, উইকনেস থাকবে, এটা একটা ব্যাপার। তারপরে অনেক সময় দেখা যায় যে তার কিন্তু সঠিকভাবে ঘুম হচ্ছে না, দিনের পর দিন রাত, মানে প্রত্যেক রাতেই সে রাত জাগছে, ক্লান্তি, রাত, তারপরে সকালের দিকে ঘুম হচ্ছে না, কাজে বেরিয়ে যাচ্ছে বা পরিশ্রম বেশি হয়ে যাচ্ছে, সেই তুলনায় রেস্ট পাচ্ছে না শরীর। এইসব ক্ষেত্রেও কিন্তু এই কালো দাগগুলো চলে আসে। এইটা হচ্ছে আরেকটা। এছাড়া ধরুন ভেতরে যদি কোনো সমস্যা তৈরি হয়, শারীরিকও যদি কোনো সমস্যা হয়, যে পেটের হজম হয় না ঠিকমতো,
মানে হরমোনাল কারণও হ্যাঁ ওটা হতে পারে, বা মানসিক চাপ আছে, এরকম থেকেও কিন্তু দেখা যায় এই সমস্যাগুলো কিন্তু চলে আসছে। একদম। আমাদের প্রথম বন্ধু চলে এসেছে, একটু দেখে নেব কে আছে আমাদের সাথে। নমস্কার, কে বলছেন? দেবকুমার ঘোষ বলছি, শালকিয়াতে। বেশ, আচ্ছা দেবকুমার বাবু বলুন আপনার কি সমস্যা আছে। আমার সমস্যা বলার আগে যেটা বলবো, আমার এক বন্ধু আপনাদের ওই বাল্টিগির ওখানে একটা কোনো চেম্বারে গিয়েছিলেন এবং চেম্বার, হ্যাঁ বলুন, সুস্থ আছেন। আচ্ছা কি সমস্যা নিয়ে এসেছিলেন উনি একটু বলতে পারবেন? উনি কোনো লিভারের সমস্যায় গিয়েছিলেন এবং উনি এখন সুস্থ আছেন। বাহ, এটা তো খুব বড় সুখবর। আমার সমস্যা কি আপনার সাথে আলোচনা করব, সেটা হচ্ছে আমার একটু মেদ জমে যাচ্ছে। মেদ জমে যাওয়ার জন্য আমার কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে। আর একটা সমস্যা, চোখের তলায় কালি পড়ছে, একটা কালো কালচে ভাব লক্ষ্য করা যাচ্ছে। আমি একজন ব্যবসায়ী মানুষ, আমার দোকান আছে, আমাকে পরিশ্রম করতে হয় এবং দীর্ঘক্ষণ দোকানে বসে থাকতে হয়। তো যদি বলেন আমাকে কিভাবে, যদি আপনারা একটু সলভ করে দেন ব্যাপারটা। নিশ্চয়ই, আপনি শুনতে থাকুন, ডাক্তারবাবু বলছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে যে ওজন বেড়ে যাওয়াটা, এটাকে বলা হয় একটা মেটাবলিক ডিসঅর্ডার। ঠিক আছে, মেটাবলিজমটা কি এটা তাহলে বুঝতে হবে। মেটাবলিজমটা হচ্ছে আমরা যে খাদ্য খাবার খাই, সেই খাদ্য খাবারটা প্রথমে হজম হয়, ঠিক আছে, তারপরে সেটার থেকে আমাদের যে পুষ্টি সেটা শরীরে যায়। এবার যখন কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাবার খাই বা শর্করা জাতীয় খাদ্য খাবার খাই, যেমন ধরুন মানে আটার জিনিস, চালের জিনিস, তারপরে ধরুন এক এক জায়গায় দেখা যায় যে জোয়ার বাজরা এরকম বিভিন্ন জিনিস খাওয়া হচ্ছে যেগুলোতে কার্বোহাইড্রেট আছে। যেই খাদ্যটা দেখছেন আমরা সবচেয়ে বেশি খাচ্ছি, কিন্তু ওইটাই কিন্তু সারা থালার মধ্যে সবচেয়ে বেশি। ঠিক আছে, দেখা যাচ্ছে এইটা কি হয়, আমাদের শরীরকে এনার্জি দেয়। কিভাবে এনার্জি দেয়? যে আমরা খাদ্য খাবারটা খেলাম, এবার ওটা ডাইজেস্ট হলো, ডাইজেস্ট হওয়ার পর যে সুগার তৈরি হয় তার থেকে, সেই সুগারটা আমাদের কোষে যায়। ঠিক আছে, রক্তের মাধ্যমে সুগারটা আমাদের সেলে যায় এবং সেল কি করে, সেটাকে এনার্জিতে কনভার্ট করে ফেলে। সুগারটাকে এনার্জিতে কনভার্ট করে। যখন এনার্জিতে কনভার্ট করে, ও এনার্জিটা নিজের কাজে লাগায় যাতে ও বেঁচে থাকতে পারে বা প্রত্যেকটা কোষের সঠিকভাবে ফাংশন হয়। এবার যখন দেখা যাচ্ছে আপনি খাদ্য খাবারের মধ্যে অতিরিক্ত মাত্রায় সুগার খেয়ে ফেলছেন, যতটা ওর নেবার দরকার নেই সেটা কিন্তু জমে যাবে শরীরের মধ্যে ফ্যাট হয়ে। আর কোথায় কোথায় জমে, মানে শরীরের পেটের অংশ এখানে খুব বেশি জমে। অনেক সময় দেখা যায় হিপ বা থাইতেও খুব বেশি জমছে, তারপরে কিন্তু অনেকটা গিয়ে আবার লিভারেও কিন্তু জমে। ঠিক আছে, দেখবেন যার জন্য অতিরিক্ত যাদের ফ্যাট আছে তাদের কিন্তু ফ্যাটি লিভার হওয়াটার চান্সেস অনেক বেশি। ঠিক আছে, এটা বোঝা গেল। তো আপনার ক্ষেত্রে কি করতে হবে? প্রথম যেটা করতে হবে, আপনার খাদ্য খাবারের কিছু পরিবর্তন করতে হবে। খাদ্য খাবারের পরিবর্তন করলে কি হবে, যে আপনার শরীরে যে এক্সট্রা সুগারটা যাচ্ছে, যেটা দরকার নেই শরীরের, সেটা তাহলে ফ্যাটে কনভার্ট হয়ে জমা শুরু করবে না, তাহলে সেখানে একটা আপনার লাভ হবে। তাহলে ওই এক্সট্রা জমাটা বন্ধ হয়ে যাবে। তার পাশাপাশি আপনার কি হবে, মেটাবলিক রেটটা বাড়াতে হবে। মেটাবলিক রেটটা মানে যদি আপনার মেটাবলিক রেটটা কম থাকে তাহলেই কিন্তু ওজনটা বাড়ে। দেখা গেছে কত তাড়াতাড়ি ও এনার্জিতে কনভার্ট করছে। ঠিক আছে, যদি দেখা যাচ্ছে মেটাবলিক রেটটা স্লো, তাহলে ওটা বাড়াতে হবে। মেটাবলিক রেট বাড়ানোর জন্য খাদ্য খাবারের মধ্যে কিছু নিয়মাবলী মানতে হয়, তার সাথে কিছু ব্যায়াম বা ধরুন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হয়। ঘুম রাত্রে ঠিক হতে হবে, রাতেরই ঘুম করতে হবে। ঠিক আছে, তৃতীয়ত যে ফ্যাটটা এবার বেড়ে আছে, জমে আছে আপনার শরীরে, সেটাকে যদি আপনি না বের করতে পারেন তাহলে দেখবেন যেখানে আছেন ওখানে রয়ে যাচ্ছেন, কমছে না। তাহলে এটা কমাতে হবে, ওটা কিন্তু পাশাপাশি কমাতেই হবে। কমাতে গেলে কি করতে হবে, আপনাদের কিন্তু আমাদের ট্রিটমেন্টের মধ্যে আসতে হবে। ট্রিটমেন্ট রয়েছে এনবিপিতে, আমাদের খুব সুন্দর এই ওয়েট লসের ট্রিটমেন্ট আছে, আপনার ওজন কমে যাবে। এখানে ওষুধের পাশাপাশি আরেকটা বলে রাখি, থেরাপি হয় কিছু, পঞ্চকর্মা থেরাপি। এই পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে কিন্তু আপনার ফ্যাট দেখবেন যে মাসে হয়তো দেখা যাচ্ছে 3 থেকে 5 কেজি কমে যাচ্ছে। এইভাবে করে কিন্তু ওজন কমানো খুব সুন্দর। এবং আলটিমেটলি কি হবে, যে একটা টাইম এমন আসবে আপনার ওজন ঠিক হয়ে গেল, আর কোনো সমস্যা থাকলো না ওজনের, কিন্তু দেখবেন আর বাড়ছে না। যখন আপনার ওষুধ শেষ হয়ে যাবে, ট্রিটমেন্ট শেষ হয়ে যাবে, তাও দেখবেন আপনার ওজনটা কিন্তু বাড়বে না। এটা মাথায় রাখবেন। তাই জন্য ওটাকে নেগলেক্ট করবেন না, থেরাপিটা নিতে হবে। যদি আমরা দেখে মনে করি থেরাপির প্রয়োজন আছে, তাহলে থেরাপিটা সাজেস্ট করলে ওটাও নিতে হবে। তার পাশাপাশি তো চিকিৎসাটা ও মেডিকেশন বা মেডিসিন তো রয়েইছে, আয়ুর্বেদিক মেডিসিন। এটা গেল। চোখের তলায় কালির কথা যেটা বলছিলেন, একটু আগেই যেটা আলোচনা করছিলাম, যে আপনি হয়তো দেখা গেছে যে খাদ্য খাবারগুলো খাচ্ছেন তার মধ্যে
হয়তো পুষ্টিগত মান সব রকম নেই, যেটা যতটা দরকার, যতটা আয়রন দরকার সেগুলো নেই, হয়তো শরীরের মধ্যে যতটা জল থাকার কথা সেগুলো নাও থাকতে পারে, আপনার ঘুম রাতে ঠিক না হতে পারে, মানসিক চাপ বাড়তে পারে, এগুলো আছে। তো আপনি যখন আসবেন তো আপনার যখন ওজনের সমস্যাটার ট্রিটমেন্ট হবে, তার পাশাপাশি কিন্তু ওই ট্রিটমেন্টটাও আমরা করব। দেখা যাবে আলটিমেটলি আপনার সবগুলো সমস্যাই কিন্তু ঠিক হয়ে গেছে। পেটের যদি হজমের সমস্যা থাকে সেটাও দেখবেন তখন ঠিক হয়ে গেছে, ফ্যাটি লিভার থাকলে সেটাও কিন্তু দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। মানে একটা রোগের জন্য এলে কিন্তু আপনার টোটাল বডির যা যা সমস্যা আছে আস্তে আস্তে দেখবেন সেগুলোও কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। একদম। যে কলার বন্ধু আছেন তার কথা শুনবো, কিন্তু তার আগে একটুখানি আমি বলে দিই এই মাসে আপনারা কোথায় কোথায় চেম্বার পাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। এই মাসে মানে সেপ্টেম্বরের আজকে যেমন 16 তারিখ, আজকে যেমন রয়েছে হেরিয়াতে চেম্বার, আর সেপ্টেম্বরের আপনি 22 তারিখে পেয়ে যাচ্ছেন দিল্লি এবং গৌহাটিতে চেম্বার। সেপ্টেম্বরের 23 তারিখে আপনারা পাচ্ছেন বনগা এবং ডিব্রুগড়ে চেম্বার। আর অক্টোবরের 27 তারিখে রয়েছে মুম্বাইতে চেম্বার। নভেম্বরের 20 তারিখে রয়েছে ব্যাঙ্গালোরে চেম্বার। এগুলো হচ্ছে দূরের চেম্বার, যেমন অক্টোবরে 27 তারিখের মুম্বাইয়ের চেম্বারটা যেমন রয়েছে, ব্যাঙ্গালোরে রয়েছে নভেম্বরের 20 তারিখ। তারপর সামনেই রয়েছে গৌহাটি এবং দিল্লি 22 তারিখে চেম্বার, এই মাসের 22 তারিখে চেম্বার। তো যারা একটু দূরের চেম্বার রয়েছে সেইগুলো তাদের কথা বলছি, তারা একটুখানি আগাম বুকিংটা করবেন। আপনাদের বুকিংটা আগাম হয়ে থাকলে আপনাদেরই সুবিধা হবে, তাহলে কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন। আপনারা যদি একদম টাইম না রেখে মানে কালকে ডেট আজকে যদি বুকিং করেন তাহলে কিন্তু পরিষেবা নাও দেওয়া যেতে পারে, কারণ একটা লিমিটেশন থাকে পেশেন্ট দেখা, সেই লিমিটের বাইরে কিন্তু পেশেন্ট দেখা হয় না দূরের চেম্বারগুলোর জন্য। আমি বারবার করে বলছি এই জন্য বুকিংটা ভেরি মাস্ট, এবং সেটা অনেকটা আগাম করলে আপনার জন্য সুবিধা হবে। আমাদের কোনো কলার বন্ধু আছেন, তার সাথে কথা বলবো। হেল্পলাইন নাম্বারটা আপনাদের জন্য একবার আমি রিপিট করে দিচ্ছি, 9830235527, আরেকটা নাম্বার 9830235537। দুটো হেল্পলাইন নাম্বার, এই দুটো নাম্বারে কল করে আপনার যেই সমস্যা আছে সেই সমস্যাটা বলে অবশ্যই আপনি চেম্বার ভিজিট করবেন। বুকিংটা ফাস্ট। দেখে নেবো এই মুহূর্তে আমাদের সাথে কে অপেক্ষা করছেন। নমস্কার, কে বলছেন? আমি রিয়া বলছি সোনারপুর থেকে। আচ্ছা, কি সমস্যা আছে আপনার? আমার জেঠিমা এই কিছুদিন হলো মানে পা আঁঠু একটু ব্যথা যে মানে হাঁটতে পারছেন না। হাঁটতে পারছেন না, তাই তো? আচ্ছা, আমি এটা কোন পায়ের সমস্যা? দুটো পায়ে না কোনো পায়ে? ডান পায়েটা বেশি বলছেন। ডান পায়ে। আচ্ছা, একটা কথা বলুন যে সমস্যাটা ওনার কোথায় হচ্ছে, হাঁটুতে বা হাঁটুর ওপরে নিচে কোথায়? হাঁটুর সোজা একদম। আচ্ছা, মানে হাঁটুতে সমস্যাটা হচ্ছে। কার এটার প্রবলেমটা কার? না, জেঠিমার। কত বয়স ওনার? ওনার বয়স কত এখন? 45 খানি হবে। 45 বছর। আচ্ছা, ওনার চেহারা কি মোটা? একটু আছে, হেলদি, মানে একটু হেলদি আছে। আচ্ছা, আপনি শুনতে থাকুন। দেখুন, এই যে হাঁটুর ব্যথা, এটার একটা কিন্তু কারণ হয় যে মানুষ যখন বেশি মোটা হয় তার কিন্তু শরীরের যে গঠনটা, সেই গঠন অনুযায়ী যদি তার ওজন না হয়, তার থেকে বেশি হয়, তাহলে যেই জয়েন্টগুলো দিয়ে মানুষের বেশি কাজকর্ম হয়, যেমন ধরুন কোমরের জয়েন্ট, হাঁটুর জয়েন্ট, পায়ের অ্যাঙ্কেলের জয়েন্ট, এইগুলোতে বেশি চাপ পড়ে। এবং চাপ পড়লে দেখা যায় যে যদি তাদের ওই জয়েন্টগুলো দুর্বল থাকে বা দেখা যাচ্ছে জয়েন্টের কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তাহলে কিন্তু সেইখানে ব্যথার সৃষ্টি হবে। আপনার জেঠিমার যেটা হয়েছে তার জন্য এক্স রে করার দরকার আছে। এক্স রে করলে দেখা যাবে যে হাঁটুতে কি হয়েছে, ঘটনাটা অনেক কিছু হয়। কোথাও দেখা যায় যে দুটো হাঁটুর মাঝখানে যে ফ্লুইডটা থাকে বা যেটা জলটা থাকে, সেই জল বলবো না, তেল বলবো, সেই তেলের মতো জিনিসটা কিন্তু শুকিয়ে যায়। ঠিক আছে, সেখান থেকে চলা হাঁটু ভাঁজ করতে অসুবিধা হবে, টাইট লাগবে, এবং দেখা যাবে দুটো হাঁটুর দুটো হাড় কাছাকাছি চলে এসছে। তার সাথে সাথে কি হয়, অনেকের কি হয় আবার হাঁটুর যে দুটো হাড়, তার মাথায় যে টুপিগুলো থাকে যাতে হাড়ে হাড়ে ঘষা না খায়, ওই টুপিগুলো অনেক সময় ক্ষয়ে যায়। ক্ষয়ে গিয়ে কি হয়, হাড়ে হাড়ে ঘষা খায়। হাড়ে হাড়ে ঘষা খেলে কি হবে, তখন কিন্তু ওই হাড়গুলোর মধ্যে ক্ষয় হবে, ক্ষয়ে যাবে। ঠিক আছে, তো সেখান থেকেও ব্যথার সৃষ্টি হতে পারে। অনেকের দেখা যায় যে হাড় দুটোর যা শেপ থাকে, মানে একটা হাড়ের ওপরে আরেকটা হাড় তো থাকে, দেখা গেল ওগুলো একদিকে সরে গেছে, তখন দেখবেন ব্যথা হবে। এবং ওটা দেখতে কেমন লাগবে, পাগুলো এরকম বেঁকে যাবে, এরকম ব্র্যাকেটের মতো হয়ে যাবে। পা আমাদের সোজা থাকে, যখন আমরা দাঁড়াই আমাদের পা সোজা, কিন্তু ওই রকম যদি সমস্যা হয় দেখবেন পাটা এরকম বেঁকে গেছে, আর সে হাঁসের মতো হাঁটবে, দুলে 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 হাঁটবে। ঠিক আছে, এইগুলো লক্ষ্য করতে পারবেন।
তো যেটাই হোক সমস্যা, তার চিকিৎসা আছে, সময় থাকতে চিকিৎসা করালে পুরোটাই কিন্তু ঠিক হয়ে যাওয়া সম্ভব। এবার কি করতে হবে, তাড়াতাড়ি আসতে হবে, তাড়াতাড়ি না এলে কিন্তু প্রবলেম আরও বাড়বে, যত বাড়বে তত কিন্তু সারতে সময় লাগবে, এবং আজকে যতটা সারবে যদি দেখা যায় 2 বছর পরে আসছেন তাহলে কিন্তু যদি ক্ষয় হয়ে হাড্ডিটা হাফ হয়ে যায়, তখন সেই হাড্ডিটাকে আপনি আগের মতো কিভাবে করবেন, তখন দেখবেন যে কম হচ্ছে রেজাল্ট। হ্যাঁ, অবশ্যই আপনি উপকার পাবেন, কিন্তু বেশি উপকার যদি পেতে চান তাহলে কিন্তু যখনই আপনি সমস্যাটা দেখতে পাচ্ছেন, আমাদের প্রোগ্রাম শুনে জানতে পারছেন যে আমাদের এখানে এই ট্রিটমেন্ট হয়, তাড়াতাড়ি নিয়ে আসুন। এতটুকু বলতে পারি, যে কষ্ট এখন পাচ্ছেন সেটা কমে যাবে, এবং সারা জীবন কিন্তু আয়ুর্বেদিক ওষুধ ট্রিটমেন্ট করলে, আমাদের এনবিপিতে ট্রিটমেন্ট করলে সারা জীবন আপনার ওষুধ খেতে হবে না, ব্যথার ওষুধ খেয়ে বেঁচে থাকতে হবে না, ব্যথার ওষুধ খেয়ে যে সাইড এফেক্টগুলো হয় সেগুলোর কিন্তু আপনার সামনাসামনি করতে হবে না, যদি আপনি সময় থাকতে এনবিপিতে এসে আয়ুর্বেদ চিকিৎসা করান। একদমই তাই, ডাক্তারবাবু একদম সঠিক কথা বলেছেন যে যখন আপনার হাঁটুর সমস্যাটা ধরাই পড়েছে, আপনার পরিবারের যারই হোক না কেন, তখন সেটাকে ফেলে রাখবেন না, কারণ তার বয়সটা কিন্তু 45 হয়ে গেছে অলরেডি। তো দিন দিন বয়স বাড়লে কিন্তু সমস্যাটা আরও বেশি গুরুতর হবে। সেটা যাতে আর না বাড়ে, তাকে যাতে সুস্থ করা যায় সেই ব্যবস্থাটা কিন্তু আপনাকে করতে হবে, এবং সেটা করার জন্য কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আপনি এসে চিকিৎসাটা নিতেই পারেন, এবং আপনার পরিবারের যেই ব্যক্তি অসুস্থ হয়েছেন হাঁটুর সমস্যা নেই তাকে সুস্থ করতে পারেন। এই মুহূর্তে কোনো বন্ধু অপেক্ষা করছে, একটু কথা বলে নি। কে আছে? নমস্কার। আমি তাজানা বলছি, আমি হাওড়া থেকে বাংলা। আচ্ছা, কি সমস্যা আছে বলুন। আমার একটু দেরি করে খেলে প্রচুর পেটে যন্ত্রণা হয়, খাওয়ার পরে 5-6 মিনিট পায়খানা করতে হয়, আমার সকাল থেকে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আপনার বয়সটা কত এখন? বয়স আমার 45 বছর বয়স। 45 বছর বয়স। না, খাওয়ার পরে কি হয়, পেটটা ওনার ফুলে যায় এবং পেটে ব্যথা করে, এবং কয়েকবার ওনাকে পটি যেতে হয়, তাই তো? আচ্ছা, পটি যে আপনি, আপনার পায়খানাটা কি পরিষ্কার হয়? না বাবা, আমার কাছে পরিষ্কার হয় না বলে বারবার ওনাকে যেতে হয়। আচ্ছা আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? প্রায় মাস 2 মাস মতন হয়ে গেল। আগে এই বারে বারে পটি যাওয়ার ব্যাপারটা ছিল না, তাই তো? না, আগে ছিল না, এই মাস 2 হচ্ছে, এবং অটাইমে খেলে গ্যাস হয়ে যাচ্ছে। আপনার খাদ্য খাবারগুলো কিরকম খান? তেল মশলা একটু বেশি খান? না না, আমরা রিচ খাই না, হালকা খাই। আচ্ছা, হালকাই খাচ্ছেন, কিন্তু এই সমস্যাটা একটু দেরি করে খেলে, হ্যাঁ অবশ্যই আমি বলছি, আপনি শুনতে থাকুন। বেশ, আপনি টিভিতে শুনুন। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমরা আয়ুর্বেদ মতে বলা হয় যে আপনার খাওয়ার টাইমটা কখন ঠিক, যখন আপনার সূর্যটা উঠবে তখন থেকে খাওয়ার টাইমটা শুরু, সূর্য শেষ হয়ে গেলে খাওয়ার টাইমটা শেষ। কিন্তু আজকাল দিনে আমাদের কাজকর্মের চাপে বা আমরা যেভাবে চলাফেরা করি সারাদিন, তাতে কিন্তু এটা সম্ভব না, এতটা সম্ভব না। কিন্তু যার অসুখ হয়ে গেছে বা এই সমস্যাগুলো আছে, যে হজম হচ্ছে না, কখনো পাতলা পায়খানা হচ্ছে, কখনো শক্ত পায়খানা হচ্ছে, কখনো পায়খানা কনস্টিপেশন হচ্ছেই না, ওষুধ না খেলে পটি হয় না, তারপরে ধরুন খাওয়ার পরে গলা দিয়ে টক জল উঠছে, অ্যাসিড হচ্ছে, বা ধরুন খাওয়ার পরে বুকে ব্যথা, পিঠে ব্যথা, এগুলো হচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে, এই রকম যাদের সমস্যা আছে, বা খাওয়ার পর পেট ব্যথা করে অনেকের, ঠিক আছে, যাদের এই ধরনের সমস্যা আছে তাদের কিন্তু একটু নিয়ম মানতে হয়। কি, আমি দুপুরের ভাতটা কখন খাবো? মোটামুটি 12টা থেকে 1টার মধ্যে খেয়ে নিতে হবে। কেন খেতে হবে? কারণ তখন আমার হজমের ক্ষমতাটা সবচেয়ে বেশি থাকে, যেটা আয়ুর্বেদিক মতে বলে আমাদের ডাইজেস্টিভ ফায়ার, মানে আমার হজমের যে অগ্নি, ঠিক আছে, যেই অগ্নিটা আমার পেটের মধ্যে থাকে এবং খেতে হজম হতে সাহায্য করে, সেটাই কিন্তু সেই সময় সবচেয়ে শক্তিশালী হয়, এবং সেই টাইমে খেলে একটু মানে খাদ্য খাবার যেরকমই হোক আপনার কিন্তু হজম হবে, সুবিধা হবে হজম হতে। এবার যাদের ধরুন রোগটা অনেক দিন পুরনো হয়ে গেছে, তারা একটু নিয়ম করে খাবেন। কেমন? ঝাল আর তেল মশলা একটু কমিয়ে দেবেন। আর একটা ব্যাপার হচ্ছে, যেটা মাছ, মাংস, ডিম এগুলোকে একটু কমিয়ে আনুন, শাক সবজিটা বেশি খাবেন, ঠিক আছে? তো এইভাবে করে আপনার খাওয়াটা একটু মেনটেন করতে হবে, এবং রাত্রে অনেক রাত্রে খাবেন না, মোটামুটি যতটা তাড়াতাড়ি পারেন, রাত যখন অল্প সেই টাইমে খাবেন, এবং খাবার 1-2 ঘন্টা পরে ঘুমোতে যাবেন।
রাত্রে যাতে ভালো করে ঘুমটা হয় এটা চেষ্টা করবেন। এই সব জিনিসটা যদি আপনি ঠিক করে করতে পারবেন তাহলে দেখবেন এই সমস্যাটা অনেকটা কমে গেছে। এটা হচ্ছে যাদের সবে সবে সদ্য প্রবলেমটা এসছে তারা করবেন, এবং যাদের সমস্যা আসেনি তারাও করবেন। তার সাথে সাথে জলের মাত্রাটা ঠিক রাখবেন। সারাদিনে দেখবেন ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পর এই দুটো টাইমে হালকা গরম জল খাবেন, এবং সারাদিন যে জলটা খাবেন, কতটা জল খাবেন, মোটামুটি দেখবেন যে আপনার ওজন যতটা, ধরুন আপনার 60 কেজি ওজন, তাহলে আপনার 3 লিটার জল খেতে হবে। হাফ করবেন, সেটাকে 2 দিয়ে ভাগ করে যাওয়া হবে, তত লিটার জল। 40 কেজি ওজন, তাহলে আপনার 2 লিটার জল খেতে হবে, কারণ হাফ করলে 2 আসছে, ঠিক আছে? তাহলে এইভাবে করে মেনটেন করবেন যারা। এবং জল যেটা খাবেন সেটা মাথায় রাখবেন, যখন দুপুরের খাবার, রাত্রের খাবার, এগুলো খাওয়ার ঠিক আধ ঘন্টা আগে থেকে জল খাওয়া বন্ধ, এবং খাওয়ার মোটামুটি 40 মিনিট পর থেকে আপনি বা আধ ঘন্টা পর থেকে আপনি জল খাওয়া শুরু করবেন আবার। একদম ডাক্তারবাবু যেভাবে বললেন, এটা কিন্তু শুধুমাত্র যাদের সমস্যা আছে, মানে যাদের গ্যাসের বা অম্বলের সমস্যা আছে, শুধুমাত্র তাদের জন্য তাই নয়, একজন সুস্থ মানুষের জন্য যে প্রসেসটা উনি বললেন জল খাওয়ার, কিভাবে জল খাবেন, খাওয়ার আগেই হোক বা খাওয়ার পরেই হোক, এই প্রসেসটা যেটা বললেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা সবাই চেষ্টা করবেন মেনটেন করার, সেটা হলে কিন্তু শরীরটা আপনারই সুস্থ থাকবে। কলার বন্ধু রয়েছেন, তার সাথে কথা বলবো, কিন্তু তার আগে আমি একটু চেম্বারগুলো সবাইকে জানিয়ে দেবো। মধ্যমগ্রামে রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হেড অফিস, আপনারা সকলে জানেন। ডক্টর বি শর্মাকে আপনারা কোথায় কোথায় পাচ্ছেন একটু নোট করবেন। ডক্টর বি শর্মাকে আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে সোমবার ও শুক্রবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। হাওড়া শিবপুরে পেয়ে যাচ্ছেন আপনারা মঙ্গলবার ও রবিবার। হাওড়া শিবপুরে মঙ্গলবার দিনটা আপনারা পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি, আর রবিবার দিনটা পাচ্ছেন সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি। হাওড়া দাসনগর বাল্টিকুড়ি বাজারে পেয়ে যাচ্ছেন বুধবার দিন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। শোভাবাজারে পাচ্ছেন বুধবার দিন বিকেল 4টা থেকে সন্ধ্যে 6টা অবধি। আর দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা পেয়ে যাচ্ছেন আপনারা আমতলাতে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। কালীঘাটে ল্যান্সটাউনে আপনারা পেয়ে যাচ্ছেন মঙ্গলবার ও বৃহস্পতিবারের চেম্বার বিকেল 4টা থেকে সন্ধ্যে 6টা অবধি। কালীঘাটে ল্যান্সটাউনে আরেকটা দিন পাচ্ছেন, সেটা হচ্ছে রবিবার দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। শনিবার দিন অবশ্যই পেয়ে যাচ্ছেন খিদিরপুরে চেম্বার দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পেয়ে যাচ্ছেন বর্ধমান, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, খড়গপুর, মেছেদা, দুর্গাপুর, জামশেদপুর, আগরতলা ও গৌহাটিতে চেম্বার। আর ডক্টর এ হালদারকে আপনারা পাচ্ছেন হলদিয়া, কৃষ্ণনগর, বহরমপুর, হেরিয়া, আরামবাগ ও দিল্লিতে। আর ডক্টর এস ঘোষালকে আপনারা পাচ্ছেন মালদহ, রায়গঞ্জ, শিলিগুড়ি, শিলচর ও কোচবিহারে চেম্বার। এতগুলো জায়গায় ওয়েস্ট বেঙ্গলের চেম্বার আছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। এছাড়াও কিন্তু বাইরেও রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে বলতে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, দেশের বাইরে রয়েছে আপনার বাংলাদেশে, সবাই আপনারা চেম্বার পাবেন। তো আপনারা সবার আগে চেম্বারে যাওয়ার আগে বুকিংটা ভেরি মাস্ট, হেল্পলাইন নাম্বারে ফোন করে বুকিংটা আগে আপনারা সেরে রাখবেন। চট করে দেখে নেবো যে কে আছে আমাদের সাথে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, সমস্যাটা শুনবো। সমস্যা ওই গ্যাসের প্রবলেম হচ্ছে। হ্যাঁ আচ্ছা, বেশ, এটা অনেকদিন ধরে হচ্ছে কি? হ্যাঁ, ওটা প্রায় 8-9 মাস এইভাবে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। গ্যাসের প্রবলেমের যেটা আপনার হচ্ছে, তাতে আপনার পটিটা কেমন হচ্ছে? হ্যাঁ বলুন। আপনার পটি কেমন হয়? রোজ কি ক্লিয়ার হয় সেটাই জিজ্ঞেস করছেন? আপনার স্টুলটা কি রোজ ক্লিয়ার হয়? হ্যাঁ, রোজ ক্লিয়ার হয়, ওটা ঠিকই, কিন্তু ক্লিয়ারটা সেভাবে হয় না, বিশেষত কিন্তু সমস্যাটা হচ্ছে। আচ্ছা, আপনার খাদ্য খাবারের ধরনটা কেমন? হ্যাঁ বলুন। আপনি খাদ্য খাবারের ধরনটা কেমন আপনার? আচ্ছা, কোথাও একটা বোধহয় প্রবলেম হচ্ছে, আপনি বলে দিন ওনার গ্যাসের প্রবলেম যেটা। দেখুন, গ্যাসের প্রবলেমের জন্য প্রথম যেটা করতে হবে, আপনার খাদ্য খাবার একটা কন্ট্রোলে আনতে হবে, ঠিক আছে? যারা ধরুন একটু বাইরের খাবার খাচ্ছেন, অতিরিক্ত স্পাইসি বা খাচ্ছেন, কি বলে, অয়েলি ফুড খাচ্ছেন, সেগুলোকে কিন্তু কমাতে লাগবে। যতটা কমাবেন তত তাড়াতাড়ি সুস্থ হবেন, এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয়ত, যে আপনাদের যদি দেখা যাচ্ছে এর পাশাপাশি যে লিভারের কোনো সমস্যা আছে কিনা দেখতে হবে, সেখান থেকে কিন্তু সমস্যা বাড়ে। ধরুন লিভার ফাংশনটা ঠিক হচ্ছে কিনা, ঠিক আছে? লিভার ফাংশন টেস্ট করাতে হয়, এলএফটি বলে, লিভার ফাংশন টেস্ট। তো এইটা আমাদের দেখতে হয় যে ওটা ঠিক করে কাজ করছে কিনা, ঠিক আছে? যদি লিভার ঠিক মতো কাজ না করে তাহলেও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে,
এটা হজমের সমস্যা আসতে পারে এবং আরও অনেক সমস্যা আসে। তো এগুলো আমাদের দেখতে হবে। তার পাশাপাশি এটা দেখতে হবে যে আপনি রাতে ঘুম ঠিক হচ্ছে কি না, পরিমাণ মতো জল খাচ্ছেন কি না। স্টুলটা ক্লিয়ার কিন্তু তখনই হবে যখন আপনার খাদ্য খাবারের ধরন ঠিক থাকবে, পরিমাণ মতো জল খাচ্ছেন, রাতে ঘুম ঠিক হচ্ছে। এগুলো মেনটেন করলে দেখবেন আপনার সমস্যাটার সমাধান হবে, মানে মেনটেন হবে, সমস্যাটা আর বাড়বে না। এবার আসি যে তার চিকিৎসা। আয়ুর্বেদায় কিন্তু এর কমপ্লিট ঠিক হয়ে যাওয়ার চিকিৎসা আছে। কারণ দেখুন অনেকেই দেখবেন অনেকেই বলে আমার ফ্যাটি লিভার আছে। ফ্যাটি লিভারের ব্যাপারটাই বোঝে না যে ফ্যাটি লিভার থেকে বড় বড় রোগ আসতে পারে। এইটা অনেকেই বোঝে না, ভাবছে যে ফ্যাটি লিভার আছে, খাচ্ছি কি আছে, ওষুধ খেয়ে নেবো। না, অত সোজা নয়। ফ্যাটি লিভার থেকে আরেকদিনে আমরা এইটা নিয়ে আলোচনা করব যে ফ্যাটি লিভার যে বিশাল বড় কিন্তু প্রবলেম আসতে পারে শরীরের মধ্যে, বড় বড় রোগকে কিন্তু ডেকে নিয়ে আসবে এই ফ্যাটি লিভার। তাই এটাকে কোনোদিন অগ্রাহ্য করবেন না, এটাকে অবহেলা করবেন না। যারই পেটের সমস্যা হচ্ছে সাথে সাথে কিন্তু এসে দেখাবেন আমাদের এখানে। আমাদের এখানে ডাক্তারবাবুরা আপনাকে গাইড করবে যে হ্যাঁ এটা ফ্যাটি লিভার হয়েছে, তার জন্য কি ওষুধ চলবে, কিভাবে লাইফস্টাইল হবে। পেটের সমস্যা দেখবেন আস্তে আস্তে এমনিই ঠিক হয়ে যাচ্ছে। একদমই তাই। মূল কথা হচ্ছে চিকিৎসাটা নিজে না করা, একজন অভিজ্ঞ চিকিৎসককে দিয়ে চিকিৎসা করানো। একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে কিরকম ধরনের চিকিৎসা পাওয়া যায়, কত তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়, আর সেই রকমই পেশেন্ট মানে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে সেই রকম ধরনের পেশেন্টরা এসে কত তাড়াতাড়ি সুস্থ হয়েছেন যারা নিজের চিকিৎসা নিজে করেননি বা করেছেন, পরবর্তীকালে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হাত ধরে তারা কতটা উপকৃত হয়েছেন তাদের মুখ থেকে একবার আমরা শুনে নেব। কাকু আপনার নাম? সিকান্দার আলী। কোথায় থাকেন? মালিকাপুর। আপনার কি সমস্যা? আমার সমস্যা মানে অনেক 15-20 বছর ধরে কোমরের স্পন্ডিলাইটিস, সাইটিকাবাত, হ্যাঁ, মানে তা পা অবশ হয়ে যায়, মানে 5 মিনিট হাঁটলে পা অবশ হয়ে যায়, আবার 1 মিনিট বসলে কমে যায়। মানে 15 বছর ধরে ভুগছেন এই রোগে? হ্যাঁ, এই রোগে ভুগছি। আমাকে অনেক বলেছিল ট্রিটমেন্ট করার জন্য, সেটা আমি করিনি। আচ্ছা। কিন্তু আমি এখানে আসলাম এই 15 দিন আগে। আচ্ছা, এনবিপি ইউনানিতে ডাক্তারবাবুকে দেখালেন 15 দিন আগে? হ্যাঁ, 15 দিন আগে দেখালাম। দেখানোর পরে 15 দিন ওষুধ খাওয়ার পরেও অনেকটা সুস্থ, অন্তত মানে 4 আনা ভাগ আমি সুস্থ হয়ে গেছি। মানে 15 দিন আগে আপনার যা কষ্টগুলো ছিল সেটা আপনার অনেকটাই রিলিফ আছে, অনেকটাই আছে। আর মানে যেটা আমার পা ভেঙে গিয়েছিল সেইটার যে আমার প্রচন্ড লাগছিল সেইটাও খানিকটা কম আছে। আপনার নাম? কোথা থেকে এসেছেন? আপনার কি সমস্যা? কিডনির সমস্যা। কতদিন ধরে ধরা পড়েছে? 3 মাস করার পর আমি সুস্থ আছি। কতদিন ধরা পড়েছে কিডনির সমস্যা আপনার? 5 মাস। 5 মাস ধরা পড়েছে। 5 মাস পর এখন ডাক্তারবাবুর এখানে যোগাযোগ কতদিন ধরে হয়েছে? 3 মাস। 3 মাস ধরে যোগাযোগ হয়েছে। 3 মাস ধরে আপনি ট্রিটমেন্টে আছেন ওনার? তো ডাক্তারবাবুর কাছে 3 মাস ট্রিটমেন্ট করে আপনি এখন রিপোর্ট দেখালেন তো আজকে? কি বললো ডাক্তারবাবু? অনেক কমে গেছে। অনেকটাই কমে গেছে। স্যার বললো আপনি যা যা বলেছি তাই তাই খেয়ে করেছেন বলে আপনাকে স্যালুট। মানে আপনি আগে যা ছিলেন তার থেকে অনেকটাই ভালো হয়েছে। ক্রিয়েটিন অনেক কমে গেছে, শরীরও ভালো হয়েছে। সেই জন্য ডাক্তারবাবু বললেন আপনাকে স্যালুট করতে হয়। মানে এত পেশেন্ট কেউ কথা শোনে না, আমার জীবনে এই প্রথম আপনি কথা শোনেন। যেটা বলবো সেটা করলে তাহলেই আমার কাছে ওষুধ ঠিক করে। এক বলবো আর এক করবেন, তাতে আমার কি দোষ? আপনি যদি এই যে ঠিক মতো খাওয়া দাওয়া করেছেন শুধু লাউ দিয়ে, তাতেই আমি খুব খুশি। আপনার নাম? আমার নাম বরুণ রায়। কোথা থেকে এসেছেন? আমি বারাসাত নওয়াপল্লী থেকে এসেছি। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার পেটের সমস্যা ছিল। কতদিন ধরে ভুগছেন এই পেটের সমস্যা? দীর্ঘদিন থেকে ভুগছি, প্রায় ছোটবেলা থেকে। প্রায় ছোট থেকে ভুগছিলেন। আমাদের এই এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের খবরটা কোথা থেকে পেয়েছেন আপনি? আমি এই টিভিতে বিজ্ঞাপন দেখে পেয়েছি। কতদিন ধরে ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্ট করছেন? আমি এই 15 দিন ট্রিটমেন্ট করছি। আচ্ছা, তাতে আমি অনেকটা সুস্থ। আজকে কি ডাক্তারবাবুকে রিপোর্ট দেখালেন? হ্যাঁ, আমি রিপোর্ট দেখিয়ে ডাক্তারবাবু কি বললো? রিপোর্ট দেখিয়েছি, ডাক্তারবাবু আবার আমাকে সাজেশন দিলেন, যেভাবে বললেন সেইভাবে আমি নিয়মিত করে যাচ্ছি। আমি এখন সুস্থ। মানে 15 দিন ট্রিটমেন্টে আপনি এখন আগের থেকে কি অনেকটা বেটার আছেন? হ্যাঁ, অনেকটাই বেটার আছি। ডাক্তারবাবু বললেন যে আপনার এই ওষুধ একেবারে নির্মূল হয়ে যাবে।
নমস্কার, আপনারা দেখছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। আর আমরা আজকে স্কিন প্রবলেম নিয়ে কথা বলছি, স্কিনের বিভিন্ন রকম ডিজিজ নিয়ে কথা বলছি। সেক্ষেত্রে আমরা কোনো ডিজিজ নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমি বলবো যে ডাক্তারবাবুকে, যে ডাক্তারবাবু একটা কথা বলুন, জল খাওয়া নিয়ে যেহেতু অনেক কথা হলো, সেটা আমি বলবো যে আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখার জন্য, আমাদের স্কিনটাকে সুন্দর রাখার জন্য, ভালো রাখার জন্য জল খাওয়াটা কতটা ইম্পর্টেন্ট একটা মানুষের? দেখুন, প্রথম কথা, সুস্থ থাকার জন্য আমাদের জলের খুব প্রয়োজন আছে, ঠিক আছে, এবং জল ছাড়া আমরা কিন্তু ঠিক সুস্থভাবে বাঁচতে পারবো না। তার সাথে সাথে এটার এফেক্ট কিন্তু আমাদের স্কিনের মধ্যেও পড়ে, কারণ আমাদের স্কিনে যদি আমাদের দেখা যায় যে আমাদের শরীরের মধ্যে জলের পরিমাণ যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু স্কিন ড্রাই হতে থাকবে, রাফ হতে থাকবে, এবং ড্রাই স্কিন বা রাফ স্কিন যদি হয়ে যায় তাহলে স্কিনের সৌন্দর্যটা হারাবে এবং দেখা যাবে যে স্কিনের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা আসছে। আর অল্প বয়সে বার্ধক্যের ছাপও চলে আসে। একদম একদম, এজিং সাইন কিন্তু অল্প বয়সেই চলে আসে, কারণ শরীরের মধ্যে আপনি একটা জিনিস দেখুন, আপনি একটা কি হবে, একটা ধরুন খবরের কাগজ, মানে খবরের কাগজ না, এমনি আমরা যে খাতায় লিখি সেই খাতার একটা কাগজ, সেটাকে সুন্দর করে তৈরি করা হয়েছে, ঠিক আছে। এবার এই কাগজটা আপনি কোনো সময় একটু ভিজিয়ে আবার রোদে দেবেন, দেখবেন রোদে যে অতিরিক্ত ড্রাই হয়ে যায়, ঠিক আছে, তার মানে একটা খরমরে ভাব চলে আসে। একদম এইটাই আমি বোঝাতে চাইছি, যখন কাগজটা আমরা খাতায় পাই তখন কিন্তু তার একটা স্মুথনেস থাকে, কারণ ওই তার মধ্যেও কিন্তু একটা ময়েশ্চার থাকে, ঠিক আছে। তার ওটা তৈরি করা হয় এমন ভাবে যাতে ওই স্মুথ থাকে সারফেসটা। এবার দেখবেন যখনই ওই কাগজটা ভিজিয়ে আপনি রোদে দিচ্ছেন, যখন শুকিয়ে যাবেন তখন কিন্তু একদম এতটা ড্রাই হয়ে যাবে যে সেখানে কিন্তু তার ফেটে যাওয়ার চান্স থাকবে, তার যে টেক্সচারটাই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। স্কিনের মধ্যেও কিন্তু এমনই হয়, আমাদের স্কিন যদি অতিরিক্ত ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু তার ছাপ, মানে ভেতরটা যদি শরীরে ড্রাই থাকে তাহলে দেখা যাবে যে স্কিনের ওপরে কিন্তু তার রিফ্লেকশন হচ্ছে কি, স্কিনও খুব ড্রাই হয়ে যাচ্ছে, রিঙ্কেলস চলে আসছে। এই জন্যই কিন্তু দেখা যায় যে আমরা ময়েশ্চারাইজার ইউজ করতে বলি বাইরে থেকে, কেন, তাহলে কি হবে, ওই যতটা জল আমার শরীরে আছে ওটা চট করে বেরিয়ে যেতে পারবে না, কারণ লোমকূপগুলোকে সে আটকে দেয় এবং স্কিনটাকে দেখতে একটু তেলতেলে ভাব করে দেয়, ঠিক আছে। তার জন্যই কিন্তু ময়েশ্চারাইজারটা ইউজ করা হয়। তো সেটাই বলছি যে জলের পরিমাণ যাতে শরীরে ঠিক থাকে একটা মেনটেন করে চলুন, যে প্রতি কেজি আপনার ওজন যা, তার প্রতি কেজিতে 50 ml জল খেতে হবে যদি আপনি একটা স্বাভাবিক জীবনযাপন করেন। যদি অতিরিক্ত বাইরে বেরোন, অতিরিক্ত ব্যায়াম করেন, তাহলে তার সাথে 1 লিটার আরও জল ওটা কিন্তু যুক্ত করবেন। সুস্থ মানুষের জন্য, যাদের কিডনির সমস্যা আছে তাদের কিন্তু ডক্টরকে দেখিয়ে, ডক্টরের অ্যাডভাইস ছাড়া কিন্তু সেইটা এতটা পরিমাণে কিন্তু জল খাওয়া যাবে না। তার জন্যই বলবো সুস্থ মানুষের জন্য এইটা মেনটেন করলে দেখবেন আপনার শরীর হাইড্রেটেড থাকবে, অনেক বেশি এনার্জি পাবেন, ঠিক আছে। ওটার থেকে কিন্তু অক্সিজেনও পাওয়া যায় শরীরের মধ্যে, ডিজলভড অক্সিজেন কিন্তু থাকে ওটার মধ্যে, যার জন্য আপনি দেখবেন যে মাছেরা জলের তলায় থেকেও বেঁচে থাকে কিভাবে, ঠিক আছে, এই ব্যাপারটা তো রয়েছে। তারপরে ধরুন জলেরও অনেক ধরন আছে, অ্যালকালাইনিটি যদি বাড়ে জলের মধ্যে, মিনারেলস যদি ঠিক থাকে তাহলে দেখবেন জলের কর্মক্ষমতা অনেক বেশি হয়, এগুলো ব্যাপার আছে। তবে সাধারণভাবে আমরা যেই জলটাই খাবো পরিষ্কার পরিচ্ছন্ন খাবো, পরিষ্কার পাত্রে খাবো, পরিষ্কার পাত্রে থেকে নিয়ে খাবো, এগুলো একটু মেনটেন করা উচিত। সেই জলটা কিন্তু খেলে দেখবেন আমার শরীরের যে চট করে প্রবলেমও আসছে না এবং শরীর কিন্তু হাইড্রেটেড থাকবে। একদম। কোনো বন্ধু অপেক্ষা করছে, একটু দেখে নেওয়া যাক কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? বাগবান থেকে বলছি, স্বপ্না দাস। আচ্ছা বেশ, কি সমস্যা আছে বলুন। আমার এই অস্টিওআর্থারাইটিস, কোমরে ব্যথা হয়, পায়ে, আর সবচেয়ে প্রবলেম হচ্ছে ম্যাডাম এই পায়ের তলায়, হ্যাঁ, আমি জুতো না পরে চলতে পারি না। পায়ের তলায় কি লাগে, মানে ব্যথা লাগে? হ্যাঁ, পায়ের তলায় আমি খালি পায়ে চলতে পারি না। খালি পায়ে হাঁটলে কি ব্যথা লাগে সেটাই বলছে? হ্যাঁ না, একটা প্রবলেম হয়, অস্বস্তি হয়। আচ্ছা আচ্ছা, গোড়ালিতে ব্যথা রয়েছে? না না, গোড়ালি নয়, শুধু পায়ের চেটোটায় লাগছে, ঠিক আছে। আচ্ছা, আপনার প্রবলেমটা কতদিন সেটা একটু ডাক্তারবাবুকে বলুন। প্রবলেমটা তো এটা প্রায় 6 মাস হয়ে গেছে, পায়ের তলাটা। আর অস্টিওআর্থারাইটিস যেটা বলছি, কোমর, হাঁটু, ওটা তো 3-4 বছর। আচ্ছা, আরেকটা কথা, আপনার ওজনটা কেমন? আমার ওজন তা কত হবে ওজনটা? 54। 54? এখন বয়স কত আপনার?
হ্যাঁ এখন বয়সটা কত? এখন বয়স 53। আচ্ছা, আপনার আপনি আমায় বলুন, আপনার যে শরীরের গঠনটা দেখে আপনার কি মনে হয়, চেহারাটা কি ভারী? চেহারাটা একটু ভারী, কোমরের দিক থেকে একটু ভারী, কিন্তু লোমটা ভারী। আচ্ছা, মানে হাতগুলো একটু রোগা, হাতগুলো রোগা, কোমর একদম। এবার শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা, ওয়েটটা কত? ওয়েটটা 54 কেজি। 54। বেশ, আপনি টিভিতে শুনতে থাকুন, ডাক্তারবাবু বলে দিচ্ছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের যত বয়স বাড়ে, মোটামুটি একটা বয়সের পর থেকে আমাদের যে মাংসপেশির ক্ষমতাগুলো কমতে থাকে, ঠিক আছে? তার পাশাপাশি কি হচ্ছে যে আমাদের যে হাঁটু, কোমর এবং গোড়ালি, ঠিক আছে, এই সব জায়গাগুলো আমাদের শরীরের যে ওজনটা, ওপরের পার্টের যে শরীরের ওজনটা, সেটা কিন্তু বহন করে। এবার যদি কারো সেই ওজনটা বেশি থাকে, আপনি যেমনি বললেন আপনার কোমরের পোর্শনটা ভারী, স্বাভাবিকভাবে সেটাই হয় যাদের ওজন বেশি থাকে, কোমর, পেট, থাই এই জায়গাগুলো ভারী থাকে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার কোমরটা যেহেতু ভারী, তার কিন্তু একটা চাপ আপনার কোমরের হাড়েও পড়ছে, হাঁটুতেও পড়ছে এবং পায়ের গোড়ালিতেও পড়ছে। এবার এটাকে ঠিক করতে গেলে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে আপনার কোমরের ওজনটা কমাতে হবে। এমন নয় যে আপনি রোগা আছেন আরও রোগা হয়ে যাবেন, আপনি ভাবছেন, না, ওরকম নয়। কোমরের ওজনটা কিসের ওজন কমাবেন? আপনি আপনার ফ্যাটের ওজনটা কমাবেন। তার কিছু পদ্ধতি আছে, তার কিছু মেডিসিন আছে, যেগুলো আয়ুর্বেদিক মতে চলতে হবে, তার পঞ্চকর্মা ট্রিটমেন্ট আছে। এগুলো কমলে কি হবে, যে আপনার হাঁটুর ওপরে চাপটা কমে গেল, এটা একটা আপনার লাভ হলো, যে ব্যথাটা তখন আপনি কম পাবেন। তার সাথে সাথে আরেকটা জিনিস করতে হবে, যে ব্যথাটা যে কারণে হয়েছে এক্স রে করে দেখতে হবে আপনার গোড়ালির পায়ের চেটোয় কোনো সমস্যা আছে কিনা, এবং তার সাথে সাথে হাঁটুতে কোনো সমস্যা আছে কিনা। এইগুলো দেখলে কি হবে, বোঝা যাবে যে কি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়ে গেছে কিনা, বা দুটো ওখানে হাড়ের রসটা শুকিয়ে গেছে কিনা, হাড়ের জয়েন্টের রসটা শুকিয়ে গেছে কিনা। এগুলো দেখার পর কিন্তু ট্রিটমেন্ট আপনার করলে দেখবেন আস্তে আস্তে আপনার এই সমস্যাগুলো ঠিক হয়ে যাচ্ছে। অনেক সময় ইউরিক অ্যাসিড বেড়ে যায়, সেগুলো টেস্ট করে দেখতে হয়, ঠিক আছে? দেখা যায় যে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, সেখানে পায়ের পাতায়ও ব্যথা হয়। অনেক সময় আবার এটাও হয়, পায়ে ব্যথা হয়, দেখা গেল যে সেখানে সুগার আছে, যার বেশি সুগার আছে দেখা যায় পায়ের ব্যথা হয়। অনেক সময় পায়ের কামড়াবে আর কি, ব্যথা বলতে কামড়ায় পায়ে। আরেকটু দেখা যাবে যে পায়ে ঝিনঝিন করছে, বোধ ক্ষমতা কমে যাচ্ছে পায়ের, এগুলোও কিন্তু হয়। যেই সমস্যাটা নিয়ে আসবেন আপনার কিন্তু যখন এখানে ট্রিটমেন্ট হবে, একদম থরো ট্রিটমেন্ট হবে, পুরো শরীরটারই ট্রিটমেন্ট অটোমেটিক হয়ে যায়। মানে ডাক্তারবাবুরা আমাদের এখানে যখন চিকিৎসা করেন, আপনার ব্যথা হয়েছে, ব্যথার জন্য চিকিৎসা হয় না, ব্যথাটা যেই কারণে হয়েছে সেই কারণটাকে ঠিক করতে হয়। সেই কারণটা ঠিক করতে গিয়ে দেখা যায় আরও 4-5টা আপনার সমস্যা যদি ছিল, আপনি ওটা নিয়ে মাথা ঘামাচ্ছেন না, বা আপনি বুঝতেও পারেননি ওটা সমস্যা না নর্মাল, সেগুলো দেখবেন ঠিক হয়ে গেছে। তার মানে আপনি সম্পূর্ণভাবে কিন্তু সুস্থ হবেন। এই জন্যই বলবো যে যাদেরই সমস্যা হয় তারা ফেলে রাখবেন না, জিনিসটাকে বাড়িয়ে ফেলবেন না, তার থেকে অনেক বেটার আপনার সমস্যা হয়েছে আপনি চলে আসুন একবার এনবিপিতে এসে দেখান। ডাক্তারবাবুরা কমপ্লিটভাবে আপনাকে কিন্তু কোঅপারেট করবে, যাতে আপনি খুব যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে সুস্থ করে, আর ওষুধের ওপর যাতে সারা জীবন ডিপেন্ডেন্ট না হয়ে থাকতে। একদম। কলার বন্ধু আছেন, তার সাথে কথা বলবো, কিন্তু তার আগে বলে দিই যে এই মাসে আপনারা কোথায় কোথায় চেম্বারটা পাচ্ছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চেম্বার যেমন রয়েছে আজকেই 16 তারিখ, মানে সেপ্টেম্বরের 16 তারিখ, আজকেই রয়েছে হেরিয়াতে চেম্বার। আর সেপ্টেম্বরের 22 তারিখে পেয়ে যাচ্ছেন আপনারা দিল্লি এবং গৌহাটিতে চেম্বার। সেপ্টেম্বরের 23 তারিখে পেয়ে যাচ্ছেন বনগা ও ডিব্রুগড়ে চেম্বার। অক্টোবরের 27 তারিখে আপনারা পেয়ে যাচ্ছেন মুম্বাইতে চেম্বার। নভেম্বরের 20 তারিখে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাঙ্গালোরে চেম্বার। এছাড়াও আর কোথায় কি চেম্বার আছে সমস্ত ডিটেলস জানার জন্য আপনাদেরকে হেল্পলাইন নাম্বারটা দেওয়া হয়েছে। হেল্পলাইন নাম্বারটা ভেরি মাস্ট, ওই নাম্বারে কল করে আপনাদেরকে জানতে হবে। আমি একবার রিপিট করে দিচ্ছি সকলের জন্য, 9830235527, আরেকটা নাম্বার 9830235537। দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে, যে কোনো একটাতে আপনার যেটাতে খুশি কল করে আপনি সবার আগে কোথায় কি চেম্বার আছে ভালো করে ডিটেলসে জানবেন। যেটা আপনার বাড়ির নিয়ারেস্ট চেম্বার হবে সেই চেম্বারে কিন্তু আপনি ভিজিট করবেন, কিন্তু বুকিংটা ভেরি মাস্ট, বুকিং আগে থেকে করে তবেই আপনার নিকটবর্তী চেম্বারে এসে আপনি ভিজিট করবেন। কোনো বন্ধু অপেক্ষা করছে, একটু দেখে নেওয়া যাক কে আছে আমাদের সাথে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বর্ধমান থেকে বলছিলাম। আচ্ছা, বেশ, বলুন কি সমস্যা আছে? আমার প্রবলেম হচ্ছে, আমি প্রায় বছর খানেক হবে আমি মানে বাইকে পড়ে গেছিলাম, বাইক থেকে, তো
আমার দিয়ে হাতে একটা মানে ফ্র্যাকচার হয়েছিল, তো ওটা দিয়ে আমি মানে ডাক্তারবাবু দেখিয়ে ওটা প্লাস্টার করিয়ে মানে তখন ভালো হয়ে গেছিল। কিন্তু এখন দেখছি যেখানে ভেঙে গেছিল ওইখানে এখন মানে ওই জয়েন্টে যন্ত্রণা করছে এখন। আচ্ছা, এটা হাতের কোথায় হয়েছিল সেটা ডাক্তারবাবুকে বলুন একটু। বাম হাতের মানে মিডিলে যেটা ভেঙে যায় মানে হাতটা। আচ্ছা, বাম হাতে হয়েছিল মানে মাঝখানে ভেঙেছিল হাড়ের, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওটায় ওখানে কি কোনো কিছু শুধু প্লাস্টার করাতেই ঠিক হয়ে গেছিল, কোনো অপারেশন তো করতে হয়নি? না, কিছু অপারেশন করেনি কেন, তো ওটা মানে খুব একটা ইনজুরি হয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন আমি বলছি। প্রথম কথা, আপনার যে ওটা দেখুন, যে কোনো ভেঙে গেলে জায়গাটা একটু দুর্বল হয়ে যায়, ঠিক আছে? এবার যত বেশি বয়সে ভাঙে তত বেশি দুর্বল থাকে জায়গাটা। এবার আপনার ধরুন যে কাজকর্ম করছেন, আপনি তো এখনও বাইক চালাচ্ছেন নিশ্চয়ই, যে বাইক চালাচ্ছেন সেটায় ধরতে হয় বাইকটা, ধরুন এবার আপনি অনেকক্ষণ ড্রাইভ করছেন, তাহলে অনেকক্ষণ ড্রাইভ করলে একভাবে যদি গাড়িটা ধরে রাখতে হয় সেখান থেকে ব্যথার সৃষ্টি হতে পারে, এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় কথা, আপনি যদি ব্যায়ামের মধ্যে না থেকে থাকেন তাহলে কিন্তু মাংসপেশির মানে শক্তিটা কমতে থাকে যত বয়স বাড়ে। এবার সেখান থেকেও কিন্তু আপনার ব্যথার সৃষ্টি হতে পারে, কারণ মাংসপেশির ক্ষমতা কমে গেলে। আবার আরেকটা হতে পারে, আপনি অতিরিক্ত ভারী কিছু তুলছেন এখন, সেটা ব্যায়াম করেই হোক বা ধরুন কাজকর্মের জন্যই হোক, যে আপনি ওই হাতে একটু বেশি ভারী তুলছেন। যদি অন্য কোনো সমস্যা না থাকে, যদি আপনার যেটা জোড়া লেগেছিল সেটা ঠিক জোড়া লেগে থাকে, কোনো ইনফেকশান নেই, কিছু নেই ধরুন, তাহলে কিন্তু এইগুলোই মেন কারণ আপনার হতে পারে। আপনি একটা কাজ করুন, আপনার যে এক্সরে প্লেটটা যদি থেকে থাকে প্লাস্টার করার পরে, মানে যখন কেটেছে প্লাস্টারটা তারপরে একটা এক্সরে করে, মানে কাটার আগে, তো ওই রকম শেষে মানে ভাঙা যখন জুড়ে গেছে দেখেছে, সেই এক্সরে প্লেটটা বা তার রিপোর্টটা নিয়ে আসুন, আমাদের এখানে ডাক্তারবাবুরা দেখে নেবে কি কন্ডিশন ছিল, আর এখন যে সমস্যাটা আছে এটাও কিন্তু ঠিক হয়ে যাবে। একদমই তাই। আমরা যেমন কথা বলছিলাম স্কিনের ডিজিজ নিয়ে, যেমন কথা বলছিলাম, স্কিন ডিজিজগুলোর মধ্যে একটা ডিজিজ হচ্ছে সোরাইসিস। তো সোরাইসিস নিয়ে আমরা একটুখানি কথা বলবো, যে সোরাইসিস তো সবার হয় না, সকলের তো হয় না, কারোর হয়, কিন্তু কারোর কেন হয় ডাক্তারবাবু, সেই জায়গাটা আপনি একটু বলুন। দেখুন, সোরাইসিসকে বলা হয় অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ কথাটার মানে হচ্ছে যে আমার যে প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা যদি কমে যায় বা সেটা যদি ডিস্টার্ব হয়, যদি গন্ডগোল হয়, তখন কি হয়, শরীরের মধ্যে একটা ফিলিং হয়, আমাদের ব্রেন তখন কি করে, ভাবে যে কোনো একটা পার্টিকুলার জিনিস সেটা হয়তো আমার শরীরকে নষ্ট করতে এসছে, ও ভেবে ওই জিনিসটাকে নষ্ট করতে চায়, করে নিজের ভালো জিনিসগুলোকেও নষ্ট করে যায়। কেমন, ধরুন দেখছে ও সোরাইসিস যখন হয় সেখানে কি হয়, স্কিনের ওপরে এফেক্টটা আসে, দেখবেন কোথায় কোথায় হয়, বেশিরভাগ দেখা যায় মাথার তালুতে আছে, ঘাড়ে আছে, কপালের সামনে, কীরকম হয় দেখতে অনেকটা খুশকির মতো, কিন্তু যেন একটা চট বেঁধে আছে, মানে একটা চাপটি মতো হয়ে আছে, একটু আঠা টাইপ হয়ে আছে, ঠিক আছে, সোরাইসিসটা ওরকম দেখা যায়। আবার অনেক সময় কোথায় দেখা যায়, মানে ঘায়ের মতো কিন্তু লাগবে দেখতে, একটু খুঁটলে রক্তও বেরাবে। অনেক সময় দেখা যায় কুনুইয়ের এই সব জায়গায় হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে হাঁটুর ঠিক গোড়া, মানে হাঁটুর ঠিক নিচেটায় ওখানে হচ্ছে, এই সব জায়গাগুলো কিন্তু দেখা যায়। আর এইটাকে অটো ইমিউন ডিজিজ বলছে, যেটা বললাম। তাহলে ও যখন এই নিজের ক্ষতি, শরীর তখন নিজের ক্ষতি, মানে শরীরকে বাঁচাতে গিয়ে শরীর নিজের ক্ষতি তখন নিজে করা শুরু করে। এই সোরাইসিসের মতো আরেকটা অটো ইমিউন ডিজিজ আমরা যেটা দেখতে পাই, আমরা অনেক সময় বলি যে টাক পোকা, ঠিক আছে, অ্যাকচুয়ালি টাক পোকা বলে তো কিছু হয় না, ওটাও একটা অটো ইমিউন ডিজিজ। অ্যালোপেশিয়া অ্যারিয়েটা বলা হয় ওটাকে, অ্যালোপেশিয়া অ্যারিয়েটা। ওটা কি হয়, জায়গায় জায়গায় গোল 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 টাক পড়ে যায়, ওটা দেখবেন উঠতে পারে না। মডার্ন মেডিসিনে এখানে বলা হয় যে এটা অটো ইমিউন ডিজিজ যেগুলো হয় সেগুলো সারে না, যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস, ওটাও কেউ বলা হয় অটো ইমিউন ডিজিজ। কি হয়, রক্তের মধ্যে এমন একটা জিনিস আরএ ফ্যাক্টর বলে হয়, সেটা বেড়ে যায় এবং খুব সাংঘাতিকভাবে জয়েন্টে জয়েন্টে পেইন হয়, কামড়ায়, মানুষ সহ্য করতে পারে না। কি তখন কি হয়, পেইন কিলার বা স্টেরয়েড খেয়ে খেয়ে তখন নিজেকে সুস্থ রাখতে হয়। আয়ুর্বেদাতে কিন্তু এগুলো ট্রিটমেন্ট আছে, যত অটো ইমিউন ডিজিজ আছে বললাম সেরকম সবগুলোরই কিন্তু ট্রিটমেন্ট আছে, এবং ট্রিটমেন্ট করে আমাদের এখানে এনবিপিতে এসে যারা এসছে এই সমস্যাগুলো নিয়ে, দেখা যাচ্ছে 2-1 মাসের মধ্যে কিন্তু আগের থেকে
ভালো রেজাল্ট পাওয়া শুরু করছে, আগে যা ছিল তাতে কন্ডিশন ইমপ্রুভ হয়ে গেছে এবং আস্তে আস্তে ওগুলো কিন্তু কমে যায়। যত দিন যাবে ট্রিটমেন্ট করতে ওগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। এগুলো যদি কারো থেকে থাকে, অনেক কিছু চেষ্টা করেছেন, কিছু হয়নি লাভ, অবশ্যই বলবো একবার আসুন এনবিপিতে এসে দেখান, দেখালে দেখবেন এর ট্রিটমেন্ট করলে কিন্তু আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। একদম। কোন বন্ধুর সঙ্গে আছে, একটু দেখিনি কে আছে আমাদের সাথে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ঠাকুরবাবুতে বলছি, তরুণ ঘোষ। আচ্ছা, কি সমস্যা আছে আপনার? সমস্যা বলতে হলে আমি ডাক্তার বি শর্মার কাছে গিয়েছিলাম 6 মাস আগে আমতলা চেম্বারে। হ্যাঁ, আমার সমস্যা ছিল আমি খেতে খেতে পারতাম না, গ্যাস অ্যাসিডিটি খুব হতো। হ্যাঁ, এই সমস্যা নিয়ে আপনি এসেছিলেন, তাহলে এখন বলুন আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। হ্যাঁ, ডাক্তারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আচ্ছা, একটা কথা বলুন, মেডিসিন কি আর খেতে হচ্ছে? না, মেডিসিন খাইনি, আর আমার আরো 2-3টে পেশেন্ট আমি যাবো ডাক্তারকে, ওই জন্য ডাক্তারকে জানিয়ে দিলাম, ফোন করলাম। হ্যাঁ, খুব ভালো আছি। হ্যাঁ, আচ্ছা, বেশ। আয়ুর্বেদিক যে খুব এত ভালো কাজ হয়, হ্যাঁ, আমি ডাক্তারকে অসংখ্য ধন্যবাদ জানালাম। আচ্ছা, তাহলে একটা কথা বলুন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যখন মানুষ আসেন, তারপর মানুষ হেসেই তো বাড়ি ফেরেন। হ্যাঁ, সত্যি আয়ুর্বেদিক ভালো কাজ আমি দেখলাম অ্যাকচুয়ালি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে কল করার জন্য। আপনাকে বলছি এবং দর্শকদের জন্য একটা কথা বলছি, দেখুন আয়ুর্বেদ চিকিৎসা ভারতবর্ষের প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি, 5000 বছরেরও আগের চিকিৎসা। যখন রাজা মহারাজারা ছিলেন এখানে, তখন তো মডার্ন মেডিসিন আবিষ্কার হয়নি, তখন তাহলে এনারা বেঁচে থাকতেন কিভাবে? এই যে আয়ুর্বেদ চিকিৎসা, সেই আয়ুর্বেদ প্রত্যেক মহারাজাদের নিজের একজন বৈদ্য থাকতো, ঠিক আছে, নিজের একজন ডাক্তারবাবুই বলতে পারেন, ডাক্তারবাবু থাকতো, ঠিক আছে। সে বৈদ্য তখন কিন্তু চিকিৎসা করতো এই গাছপালা জড়িবুটি এগুলো নিয়েই কিন্তু তখন চিকিৎসা হতো, এবং এই চিকিৎসার কোনো সাইড এফেক্ট থাকতো না, এবং মারাত্মক অসুখ থেকে কিন্তু উদ্ধার হয়ে যেত তখন। এমনকি আগে তো এরকম চলতো যে এক রাজাকে মেরে ফেলার জন্য চক্রান্ত হতো, বিষাক্ত কিছু খাইয়ে দেওয়া হলো বা বিভিন্ন ধরনের বিষ শরীরের মধ্যে প্রয়োগ করা হতো, সেখান থেকেও কিন্তু তারা বেঁচে ফিরতেন এই আয়ুর্বেদের মাধ্যমে। তার মানে আয়ুর্বেদ এমন একটা পদ্ধতি যেটা শরীরের থেকে বিষও কিন্তু বের করে দিতে পারে, যেটা ডিটক্সিফিকেশন বলি আমরা আজকে। এই পদ্ধতিটার নাম এখন যেটা আমরা শুনতে পাচ্ছি কি, পঞ্চকর্মা থেরাপি। এই পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে কিন্তু শরীরকে বিষ মুক্ত করা যায় বলতে গেলে, বা টক্সিন মুক্ত করা যায়। আমি টক্সিনটাকে বিষ বলছি যাতে লোক বুঝতে পারে। টক্সিন হচ্ছে এমন কিছু পদার্থ শরীরের মধ্যে জমে যায়, সেটা শরীরে থাকলে শরীরকে ধ্বংস করে, এবং সেটাকে কিন্তু তাহলে শরীর থেকে বের করতে হবে। আমাদের বর্জ্য পদার্থ যেগুলো আমরা বের হয়, সেগুলো আমাদের স্টুল দিয়ে, মানে পায়খানা, প্রস্রাব, ঘাম দিয়ে কিন্তু বেরিয়ে যায়। তারপরেও কিন্তু কিছুটা রয়ে যায় যদি মানুষের মানে ঠিকমতো জীবনশৈলী না থাকে বা লাইফস্টাইলটা ঠিক না থাকে। তাহলে দিনের পর দিন যদি ওটা জমতে থাকে শরীরে, তখন দেখবেন মানুষের বিভিন্ন সমস্যা দেখা যায়, রোগ দেখা যায়, এবং কিছু আপনি বুঝতেও পারবেন যে তার ভিতরে যে কিছু না কিছু সমস্যা আছে আপনি বুঝতে পারবেন। ধরুন আপনার বাড়ির টয়লেটে আরেকজন টয়লেট করতে গেল, মানে প্রস্রাব করতে গেল, গিয়ে সে যখন বেরিয়ে এলো হয়তো জল দিয়েছে, কিন্তু দেখা যাবে খুব একটা ঝাঁঝালো গন্ধ, এটাই বুঝবেন তার কিন্তু কোনো একটা সমস্যা আছে। সেটা লিভারের সমস্যা হতে পারে, তার জল খাওয়া কম হতে পারে, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, ঠিক আছে। সেখানে তার মানে কি, তার টক্সিন কিন্তু শরীরে জমে যাচ্ছে। আবার অনেক সময় এটাও দেখা যায় যে অনেকের গায়ের যে ঘাম, তার দুর্গন্ধ হয়, প্রচণ্ড দুর্গন্ধ হয়, যে তার পাশে কেউ যেতে পারে না। সে নিজে হয়তো বুঝতে পারে, কোনো সময় বুঝতে পারে না, কিন্তু আশেপাশের লোকেরা তার থেকে সরে দাঁড়াতে চায়, এরকমও হয়। তার মানে তার শরীরে কিন্তু টক্সিনটা জমছে। এগুলো হয় তার বিভিন্নভাবে যে খাদ্য খাওয়ার কি খাচ্ছে তার উপর নির্ভর করে, বা সে রেগুলার কিভাবে মেনটেন করছে নিজেকে তার উপরে ডিপেন্ড করে হয়। অনেকের দেখা যায় যে পায়ে দুর্গন্ধ হয়, অনেকে ভাবে কি ওটা মোজা থেকে গন্ধ, না, ওটা মোজার ঠিক গন্ধ নয়, ঠিক আছে। মোজার থেকে হলে ধরুন অনেকেরই হতো, কিন্তু সবার হয় না। এমন দুর্গন্ধ হয়, সে যখন একটা জায়গায় দাঁড়ায় গন্ধে টেকা যায় না, সে যখন চলে যায় তারপরেও কিন্তু গন্ধটা যেন ওখানে রয়ে গেছে, কারণ শরীরের মধ্যে টক্সিন জমছে। আয়ুর্বেদ চিকিৎসা এমন একটা চিকিৎসা পদ্ধতি যেটা কিন্তু শরীরকে টক্সিন মুক্ত করতে পারে, ডিটক্সিফাই করতে পারে। শরীর থেকে যদি খারাপ জিনিস বেরিয়ে যায়, শরীর তাহলে সুন্দরভাবে চলবে। আমি একটা জাস্ট উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরুন একটা আপনার বাড়ির পাশ দিয়ে খাল গেছে, গিয়ে
যদি ওই খালে পচা মাটি বা পাক জমে থাকে দেখবেন দুর্গন্ধ বেরাবে, কিন্তু যখনই ওই পাকগুলোকে তুলে পরিষ্কার করে দেওয়া হলো সেই খালটাকে, তখন দেখবেন ওইখান দিয়ে যখন জল যাচ্ছে কোনো দুর্গন্ধও হচ্ছে না, জলটাও কাচের মতো কিন্তু পরিষ্কার লাগছে। শরীরের মধ্যেও কিন্তু এরকম হয় ব্যাপারটা। তাই যখনই আপনাদের কোনো ছোটোখাটো সমস্যা হবে সেটা নিয়ে ডাক্তারবাবুদের কাছে আসুন এনবিপিতে। ডাক্তারবাবুরা কিন্তু আপনার ওই সমস্যা ঠিক করে দেবে, এবং ঠিক করলে লাভ এটাই হবে যে আপনার কিন্তু ফিউচারে বড় কোনো রোগের সম্মুখীন হতে হবে না। একদমই তাই। বাকি চেম্বারগুলো কোথায় কি আছে আমি সবটাই আপনাদেরকে একটুখানি জানিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার হেড অফিস আছে মধ্যমগ্রামে, এবং ডক্টর বি শর্মাকে আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে সোমবার ও শুক্রবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। আর হাওড়া শিবপুরে আপনারা পাচ্ছেন মঙ্গলবার এবং রবিবারের চেম্বার। হাওড়া শিবপুরে মঙ্গলবার চেম্বারটা আপনারা পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি, আর রবিবার দিন পাচ্ছেন আপনারা সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি। হাওড়া দাসনগর বাল্টিকুড়ি বাজারে পেয়ে যাচ্ছেন বুধবার দিন চেম্বার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। শোভাবাজারে পাচ্ছেন বুধবার দিন বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি চেম্বার। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা পাচ্ছেন আমতলাতে চেম্বার বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। কালীঘাটে ল্যান্সটাউনে আপনারা পাচ্ছেন মঙ্গলবার এবং বৃহস্পতিবার, সেটা পাচ্ছেন আপনারা বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। কালীঘাটে ল্যান্সটাউনে পাচ্ছেন রবিবার দিন দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি চেম্বার, এবং শনিবার দিন অবশ্যই পেয়ে যাচ্ছেন আপনারা খিদিরপুরে চেম্বার দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। আর ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পেয়ে যাচ্ছেন বর্ধমান, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, খড়গপুর, মেছেদা, এবার পাচ্ছেন আপনারা দুর্গাপুর, জামশেদপুর, আগরতলা এবং গৌহাটিতে। আর ডক্টর এ হালদারকে আপনারা পেয়ে যাচ্ছেন হলদিয়া, কৃষ্ণনগর, বহরমপুর, হেরিয়া, আরামবাগ ও দিল্লিতে। আর ডক্টর এস ঘোষালকে আপনারা পাচ্ছেন মালদহ, রায়গঞ্জ, শিলিগুড়ি, শিলচর ও কুচবিহারের চেম্বার। এছাড়াও রয়েছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে চেম্বার, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোরে পাচ্ছেন। দেশের বাইরে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের চেম্বার, কিন্তু এই চেম্বারগুলো কবে, কোথায়, কোন টাইমে রয়েছে এইগুলোর ডিটেলস সম্পর্কে জানার জন্য আপনাকে হেল্পলাইন নাম্বারে কল করতে হবে। সেখানে ভালো করে সমস্ত রকম ডিটেলস জেনে নিয়ে যেটা আপনার নিকটবর্তী চেম্বার হবে সেখানে এসে যোগাযোগ করবেন। আমরা একটুখানি আলোচনাতে ফিরবো, খুব কম টাইম আছে হাতে, কিন্তু একটু আলোচনাতে ফিরবো আমরা। যেটা আমাদের আজকে স্কিন ডিজিজ নিয়ে কথা হচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো যে স্কিনের যে বিভিন্ন রকম প্রবলেম আমরা ফেস করি, তো সেটা তো কোথাও একটা আমার মনে হয় যে আমাদের পেটের সাথে এটা জড়িত আছে। আমাদের যদি পেটের কোনো সমস্যা হয় সেটা কিন্তু আমার স্কিনে সবার আগে ফুটে ওঠে, আর সেটা হয় বোধহয় ফেসের স্কিনে। হ্যাঁ দেখুন, দেখুন আমাদের যদি পেটের প্রথম কথা হচ্ছে হজমের সমস্যা যদি থাকে তাহলে কিন্তু স্কিন ড্যামেজ হবেই হবে, কারণ হজমের সাথে যুক্ত হয়ে আছে আমাদের লিভার। এবার লিভার ফাংশন যদি খারাপ হয় তাহলে কিন্তু স্কিন ড্যামেজ হবেই। অনেকেরই দেখবেন দেখা যাচ্ছে কি কালো দাগের কথা আগেও বলা হয়েছে, অনেকের দেখা যাচ্ছে অ্যাকনে হচ্ছে। অ্যাকনে কি হয় যে আমাদের ব্রণ বা গোটা গোটা যেটা ওঠে গালের মধ্যে, বিশেষ করে ওঠে গালে, কপালে, আর তাছাড়াও পিঠে বুকেও অনেক সময় হয়। এখানেও কিন্তু আমাদের পেট কিন্তু রিলেটেড আছে, আমাদের লিভার কিন্তু রিলেটেড আছে। কারণ এটা সাধারণত কি হয় যে অল্প বয়সের ছেলে মেয়েদেরকে ওঠে, কারণ সেই সময় কিন্তু ওদের ওই যে সিবেশিয়াস গ্ল্যান্ড, যেটা থেকে সিবাম বলে একটা রস বেরায়, সেইটার বেশি অ্যাক্টিভ থাকে। এবার যদি সেগুলো কোনোভাবে আটকে যায়, মুখগুলো আটকে যায় আমাদের ওটা বেরানোর রাস্তাটা স্কিনের থেকে, তাহলে কিন্তু সমস্যাটা হবে। এগুলো কাদের বেড়ে যায়, অতিরিক্ত মাত্রায় হয়, দেখা যায় যাদের কিন্তু পেটের সমস্যা রয়েছে বা লিভারের সমস্যা হয়েছে। আর ছোটোবেলায় দেখবেন অনেক বাচ্চারাই দেখবেন বাইরের খাবার অতিরিক্ত খেয়ে ফেলে, কোনো নিয়ম মানে না, ঠিকমতো মুখ টুক ধয় না, এগুলো দেখা যায়। তাহলে ওটা একটা ব্যাপার যে আমাদের পেটের সাথে রিলেটেড থাকছে। তারপরে দেখুন পেটের থেকেই বিভিন্ন লিভারের থেকেই দেখা যাচ্ছে ডায়াবেটিসের সমস্যা হয়। ডায়াবেটিস হলে কিন্তু স্কিনটা ড্রাই হয়ে যাবে, থাইরয়েডের সমস্যা থাকলে স্কিনটা ড্রাই হয়ে যায়। তো সেই সব কিছুই কিন্তু পেটের মাধ্যমে গিয়ে শরীরে যায়, প্রত্যেকটা ব্যাপার। আপনি যে একটা ওষুধও খাচ্ছেন থাইরয়েডের, সেটা পেট দিয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনি সুগারের ওষুধ খাচ্ছেন, সেটাও পেট দিয়ে যাচ্ছে। যেটাই খাবেন সেটা পেটের মাধ্যমে একটা পরিপাক হবে, তারপরে কিন্তু ফিল্টার হবে লিভারে, তারপরে যাবে ব্লাডে। তো যেটাই করুন না কেন, যেহেতু এই প্রসেসটা দিয়ে যায়, তার মানে আমাদের পেটটাকে সবসময় ঠিক রাখতে হবে। না হলে কী হবে, আপনি হয়তো অনেক কিছু খাচ্ছেন ঠিক করার জন্য, শরীর কাজে লাগবে না, শরীরে লাগবে না, শরীর থেকে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে? এই জন্যই ঠিক জিনিসটা খেতে হয়, নিয়ম মেতে খেতে হয়, এবং পরামর্শ নিতে হয় অভিজ্ঞ ডাক্তারবাবুদের।
কারণ তাদের এই ব্যাপারটা এক্সপার্টিস আছে, তারা এই ব্যাপারটা নিয়ে সারা জীবন ধরে কাজ করে চলেছে। যেহেতু তারা বিভিন্ন ধরনের পেশেন্ট ঘাটছে, সারা দিনে কয়েকশো পেশেন্ট কিন্তু দেখে ফেলছে, তার জন্য এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার সাথে সাথে তাদের যে শিক্ষাগত নলেজ, এই দুটো যখন একসাথে কাজ করে তখন কিন্তু আপনি সঠিক রেজাল্টটা পাবেন এবং সুস্থ হয়ে উঠবেন। তার জন্য স্কিনের যে কোনো প্রবলেম হোক বা অন্য যে কোনো রোগের ক্ষেত্রে হোক, ফেলে না রেখে তাড়াতাড়ি দেখিয়ে নেবেন, দেখবেন তাড়াতাড়ি সুস্থ হচ্ছে। যত ওটাকে ডিলে করবেন রোগটা আরও বাড়বে, যত রোগ বাড়বে আপনার সুস্থ হতে আরও বেশি কিন্তু সময় লাগবে। একদমই ঠিকই বলেছেন ডাক্তারবাবু। আর একটা ছোট্ট কথা বলবো আপনাকে, যে আপনি যে কিছুক্ষণ আগে বললেন না যে মুখে যে মেছেদা যেটা হয়, তো ওই রকম না অনেকের সারা বডিতে হয়, বডিতেও কি ওই সেম প্রবলেম ওটা? মানে তার হয়তো স্কিন কালারটা ফেয়ার কিন্তু তার সারা বডিতে একটা ছোপ 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 কালো দাগ। না দেখুন, অনেকেরই কিন্তু হাতে হয়, পিঠে হয় এই জিনিসগুলো, সেগুলো মেইনলি হচ্ছে এক্সপোজড এরিয়া। যেটা এক্সপোজড এরিয়া মানে যেই এরিয়াগুলোতে সূর্যের আলো ডিরেক্ট লাগে সেগুলোতে হয়। তার জন্য কিন্তু প্রোটেকশন নিতে হবে, যারা প্রোটেকশন নেয় না তাদেরই হয়। তাছাড়া কিছু হরমোনাল চেঞ্জ আছে, সেগুলো মেলাসমা না, মেচেদা না, কিন্তু অন্য কালো দাগ, তো সেগুলোও কিন্তু হবে। সেগুলো যদি প্রপার কেয়ার না নেওয়া হয় এবং তার সাথে সাথে যদি হরমোনাল কোনো চেঞ্জ থাকে বা ঠিক মতো খাদ্য খাবার হচ্ছে না, সব কিছু নিয়ে সেগুলোও কিন্তু এনবিপিতে একদম সবগুলোরই কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। চিকিৎসাটা করতে হবে। আপনাদের যদি কারোর এই সমস্যাটা থাকে, আমি যেটা বললাম সেই সমস্যাটা নিয়ে কিন্তু আপনারা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আসতে পারেন এবং চিকিৎসাটা করে নিতে পারেন। চিকিৎসা করালে কিন্তু সুস্থ হতে পারবেন। এই বডির যে কথাটা বললাম আমি, যে স্পটগুলো, সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর আগামী দিনে আমরা আবারও ফিরে আসবো অনুষ্ঠানে। আপনারা ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন।